বর্তমান ভিডিও স্ক্রিনে আপনি যে বইটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু কর্মসংস্থান থেকে প্রকাশিত হয় সাফল্য। তো এটি কিন্তু একটি মাসিক পত্রিকা বই। তো এই বইতে আমরা এই সাফল্য বই থেকে একটি প্র্যাকটিস সেট করব, খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এই ফুড এসআইয়ের জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে সাফল্য বইতে এটা কিন্তু 2024 ফেব্রুয়ারি মাসের সাফল্য। তো আমরা এই মাসের সাফল্য বই থেকে কিন্তু এই ফুড এসআইয়ের জন্য যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন চলে যায়। ফুড এসআইয়ের জন্য যে প্র্যাকটিস সেট দিয়েছে কর্মসংস্থান থেকে প্রকাশিত সাফল্য বইতে, সেই প্র্যাকটিস সেটগুলো কেমন হয়েছে আমরা দেখে নিই। তবে আবার বলে রাখি, সাফল্যটি কিন্তু এই ফেব্রুয়ারি মাসের সাফল্য। তো চলুন চলে যায় প্র্যাকটিস সেটে। তো আমরা সরাসরি চলে এলাম ডব্লিউপিএসসি এক্সাম খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর, এখানে লেখা আছে এই পেজে আমরা কিন্তু চলে এলাম। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো আমরা দেখবো এখানে কি লেখা আছে। তো এখানে কিন্তু একটা প্র্যাকটিস সেট দেওয়া আছে। তো প্র্যাকটিস সেটগুলো করবো তার আগে এই জায়গাটায় যেটা লেখা আছে সেটা আমরা একটু দেখে নেবো। তো তার আগে আমরা একটু এটা একটু জুম করে বড় করে নেবো, তো আমাদের দেখতে একটু সুবিধা হবে। তো এখানে কি লেখা আছে আমরা একটু দেখবো। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের অধীনে সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস দপ্তরের কাজের জন্য সাব ইন্সপেক্টর পদে 509 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা 16 এবং 17 মার্চ। 100 নম্বরের লিখিত পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল স্টাডিজ থাকবে 50 নম্বর, অ্যারিথমেটিক থাকবে 50 নম্বর। ইতিমধ্যে অবশ্যই আপনারা জেনে গেছেন যে জেনারেল স্টাডিজ থেকে কিন্তু 50 নম্বর এবং অঙ্ক থেকে কিন্তু 50 নম্বর থাকবে এই ফুডেসের জন্য, এই ফুডেসের পরীক্ষার জন্য। সব মিলিয়ে পরীক্ষা কিন্তু প্রশ্ন থাকবে 100টি, আর এক সময় থাকবে কিন্তু 1.5 ঘন্টা। সফল হলে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট। জেনারেল স্টাডিজ বিষয়ে থাকবে দৈনন্দিন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা, ভারতীয় ইতিহাস এবং ভারতীয় ভূগোল ইত্যাদি। আর অঙ্কে থাকবে মাধ্যমিক সিলেবাস অনুযায়ী আর মেন্টাল এবিলিটি। এই পদে লিখিত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি 3 সেট সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছেন চাকরি পরীক্ষায় বিশেষজ্ঞ অর্পণা মোদক, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিনিয়র গ্রেড ক্লার্ক কমলেন্দু দাস এবং কর্মসংস্থান পত্রিকার সহ সম্পাদক তারকনাথ দাস। তো 3টি প্র্যাকটিস সেট এই ফেব্রুয়ারি মাসে সাফল্য বইতে ফুটেজের পরীক্ষার জন্য 3টি প্র্যাকটিস সেট দিয়েছে। আমরা কিন্তু সেই প্র্যাকটিস সেটগুলো এক এক করে দেখবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা একটা প্রথম সেট, এই সেটটি তৈরি করেছেন অর্পণা মোদক। তো এখানে একের দাগের প্রশ্ন থেকে আমরা আজকে প্র্যাকটিস সেট শুরু করব। তো একের দাগের কী প্রশ্ন আছে দেখুন। কোনো ঘড়িতে 4টের ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? তো অঙ্কটা কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক, আর এরকম অঙ্ক খুব সহজে সমাধান করা যায় এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ফুটেজের মতন পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো আমরা এই অঙ্কটা খুব সহজে কীভাবে সমাধান করবো সবসময় মনে রাখবেন, এই জায়গায় যে 4টের ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে এই জায়গাটাই হচ্ছে এর উত্তর লুকিয়ে থাকে। আর এই যে 8টার ঘন্টা বাজতে কত সময় থাকবে এই দুটো আমাকে ঠিক রাখতে হবে। তো আপনি মনে করুন পরপর 4 ঘন্টা বাজবে, তার জন্য 4 সেকেন্ড সময় লাগবে। তো আমি এখানে যদি এরকমভাবে ক্যালকুলেশন করি, এক, তারপর ঘন্টা এই 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর। তো দেখুন এই 4টি ঘন্টা বাজতে অন্তর দিচ্ছে কত? অন্তর এখানে একবার অন্তর হচ্ছে, এখানে একবার অন্তর হচ্ছে, এখানে একবার অন্তর হচ্ছে। দেখুন 3টি অন্তর হচ্ছে, তাই আপনাকে বলতে হবে এই 3টি অন্তর, অর্থাৎ 3টি অন্তর দিতে কিন্তু সময় লাগবে 4 সেকেন্ড। সেটাই এখানে করব। 3টি অন্তর দিতে সময় লাগবে কত? 4 সেকেন্ড। তাহলে একটা অন্তর দিতে কত সেকেন্ড লাগবে? 4/3 সেকেন্ড। এখন এখানে বলছে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে। তো 8টার ঘন্টা বাজতে গেলেও অন্তর থাকবে কিন্তু 7টা। আপনি এখানে 8টায় 1 2 3 4 5 6 7 8, এখানে দেখবেন এই একটা অন্তর, এই একটা অন্তর, দুটো, এই তিনটে, এই চারটে, এই পাঁচটা, এই ছটা, এই 7টা অন্তর লাগবে। তো এই 7টা অন্তর দিতে কত সময় লাগবে? তাহলে অঙ্ক সহজে সমাধান হয়ে যাবে। তো 4 গুণ 7টা উপরে যায় আর 3টা নিচে চলে আসে। 4 7 28/3। তো 28/3 সমান সমান কত? 28/3 সমান সমান 9×1/3। তো এর সঠিক উত্তর হবে 9×1/3 সেকেন্ড। তো এর সঠিক উত্তর কোন? এখানে অপশনগুলো আছে কি? এই যে এখানে অপশন আছে কিন্তু এই যে এর দাগে অপশন আছে 9×1/3 সেকেন্ড। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলে যাবো এই 2 দাগের এই প্রশ্নটিতে। এখানে আছে নিচের সংখ্যাগুলিকে নিম্নক্রমে সাজিয়ে লিখুন। এখানে 2-এর পাওয়ার আছে 60, 3-এর পাওয়ার আছে 48, 4-এর পাওয়ার আছে 36, আর 5-এর পাওয়ার আছে 24। তো এইগুলোর মধ্যে নিম্নলিখিত নিম্নক্রমে সাজিয়ে লিখুন। নিম্নক্রমে সাজিয়ে লিখতে হবে। তো এখানে এই নিম্নক্রমে সাজিয়ে লিখুন এই কথাটার অর্থ কি? তো এই কথাটার অর্থ কিন্তু সবসময় মনে রাখবেন, নিম্নক্রমে সাজিয়ে লিখুন কথাটার অর্থ কিন্তু আপনার মানে বড় থেকে ছোটোর দিকে যেতে হবে আস্তে আস্তে। তো এর মধ্যে সবচেয়ে বড় কোনটি সেটা আমার খুঁজতে হবে। তো আমি দেখুন এখানে এইটা ক্যালকুলেশন করছি। 2-এর মাথায় 5 পাওয়ার 12 দিলাম, তাহলে দেখুন 5 12 60, 2-এর মাথায় 60 হয়ে যায় কিন্তু। আবার 3-এর মাথায় 48, তো এখানে 3-এর পাওয়ার আমি 4 দিলাম, দি বাইরে 12 দিলাম। দেখুন 4 আর 12 গুণ করলে 48 হয়, 3-এর মাথায় 48 মানে 3-এর পাওয়ার 48 বোঝাচ্ছে। আবার 4-এর 4 36, তো আমি সেটাকে কি করলাম, 3 12 36, তো 4-এর মাথায় 3 দিলাম আর এখানে দিলাম 12, এই পাওয়ার দিলাম 12। তো 4 পাওয়ার 3 12। এখন এই 5-এর মাথায় 24, তো এখানে 5, তো এখানে 2 দিলাম আর এই জায়গাটায় 12 দিলাম। তো দেখুন সবার কিন্তু একই আনলাম। এখন এটার থেকে আমরা কিভাবে সমাধান করতে পারি? তো এইটা মানে এই যে 2 60, 2-এর পাওয়ার 60, তো এটার আছে 2-এর পাওয়ার 5, তার মানে 5টা 2 গুণ করতে হবে। 5টা 2 গুণ করলে কী হবে? তো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তো এখানে 3টে 4টে এই 5টা, তো দেখুন 1 2 3 4 5টা হয়ে যায়। তো 2 দিনও 4, 4 দিনও 8, 8 দিনও 16, 16 দিনও 32। তো 5টা 2 গুণ মানে 2-এর মাথায় 5, 2-এর পাওয়ার 5, তার মানে 5টা 2 গুণ করতে হবে। তো গুণ করলে কত হচ্ছে? 32, 32। আর তার পাওয়ার থাকছে কিন্তু কত? 12। তো আমি এখানে রেখে দিলাম 12। এখন এবারে এই 3-এর মাথায় 4,
তার পাওয়ার 12। তো আমি এটা সমান কত লিখতে পারবো? তো 4টে 3 গুণ করতে হবে। 4টে 3 গুণ করলে কত হবে? 1 2 3 4, 4টে 3 গুণ করলে হয়ে যাবে 3 3 9, 3 9 27, 3 27 81। তো এটা সমান সমান হয়ে যাবে কিন্তু 81 মাথায় কিন্তু পাওয়ার কিন্তু 12। এবার এটা আছে 4-এর মাথা, 4-এর পাওয়ার আছে 3 12। তো এখানে আপনার এই 3 আছে মানে 3টে 4 গুণ করতে হবে। 3টে 4 গুণ করলে কত হবে? 4 গুণ 4 গুণ 4। তো 4 4 ষোলো, 4 ষোলো 64। তো 64-এর মাথায় 12। তো এটার মানে হয়ে যাবে 64 আর পাওয়ার 12। পাশের পাওয়ার 2 আর 12। তো এখানে দুটো পাস মানে 5 5 25, 25-এর পাওয়ার হয়ে যাবে 12। তো এখন আমরা যদি সবার দেখুন পাওয়ার 12 12 বার করেছি, তাহলে আমাদের সবচেয়ে বড় কোনটি হবে? তো 81 পাওয়ার যে 12 আছে এইটা কিন্তু সবচেয়ে বড় হবে। তো আমরা এখানে যদি সাজাই বড় থেকে ছোট, তাহলে প্রথমে হবে 3-এর পাওয়ার 48, এটা কিন্তু সবচেয়ে বড়। তো এই 81 পরে 64 হবে তারপরে। তো সেই ক্ষেত্রে অঙ্কটা হবে কিন্তু এই যে 4 36, তারপরে তারপরে এই যে 32, তার মানে এটা 2 60, 2 60। তারপরটা আছে 5 24, 5 24। তো 3 48, 4 36, 2 60 আর 5 24। তো এই সিরিজটা আছে 3 4 2 5। তো দেখবো কোথায় 3 4 2 5 আছে। তো ওই পেজে আর অপশনগুলো আছে, সেই অপশনগুলো আমরা চলে যাব। তো দেখুন সির অপশনটা কিন্তু এর সঠিক উত্তর হবে, এখানে পরিষ্কার দেওয়া আছে। দেখুন সির অপশন আছে 3 48, 4 36, 2 50 আর 5 24। দেখুন সির অপশনটা এর সঠিক উত্তর। আমরা চলে যাব 3-এর দাগের প্রশ্নে। একটি চাকার ব্যাসার্ধ 1.75 মিটার, তবে 11 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটিকে কতবার পাক খেতে হবে? তো আমরা সবার প্রথমে কী করবো? এই চাকার পরিধিটা নির্ণয় করবো। তো চাকার পরিধি নির্ণয় করতে গেলে চাকাটা যেহেতু গোল, তাহলে ওর সূত্র হিসেবে 2πr, সেখানে আর এর মান কত দেওয়া আছে? 1.5। তো আমরা এই 11 কিলোমিটারটাকে কী করবো? 11 কিলোমিটার সমান সমান 11,000 মিটার। তো আমরা সেটাকে দিয়ে নেবো আগে 11,000 মিটার বাই চাকার পরিধি দিয়ে ভাগ করবো। চাকার পরিধি হচ্ছে 2πr, 2 ইন্টু পাই মানে 22-এর 7। তো 22টা আমরা এখানে দিলাম আর ওপরে দেবো 7, কারণ 22/7 সেটা উল্টে ভাগের সময় উল্টে যায়, উল্টে 7 উপরে চলে যায়। আর এর মানে এই 1.75 মিটার, তো 1.75। তো আমরা এটাকে এই দশমিকের জন্য এখানে দশমিকটা তুলে এখানে উপরে দুটো শূন্য করে নেবো। এখন এটাকে ক্যালকুলেশন করবো। তো 7 আর এই 175 কাটলে 6 25 150, 7 25 175 হয়, অর্থাৎ 25 হয়ে যায়। 25 আর এই 100 কাটলে হয়ে যায় 4, 4 আর এই 2 কাটলে হয়ে যায় এখানে 2, 2 আর 22 কাটলে হয়ে যায় 11, আর 11 আর 11,000 কাটলে হয়ে যায় 1000। তো দ্বিতীয় হবে সঠিক উত্তর 1000। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। পরের প্রশ্ন আছে 4 দাগের প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই রাখতে গেলে প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে? তো অঙ্কটা কীভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন। তো সহজে এইসব অঙ্কের সমাধান করবো আমরা এরকমভাবে, যেহেতু 40% দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল একই রাখতে হবে। তাহলে আমার কমাতে হবে কত? তো 100 গুণ 40 সূত্র হচ্ছে, আর 100 যোগ 40। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 100 গুণ 40 বাই 140। তো এই শূন্য আর এই শূন্য কেটে গেল, আর এখানে 2 দিনও 4 আর 7 দিনও 14। তো 2 100 200, 200 বাই 7, তার মানে বিদ্যার্থের সঠিক উত্তর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো। তো 5 দাগে একটা প্রশ্ন আছে দেখুন। 80 লিটার একটি পাত্র জল ও দুধ দিয়ে পূর্ণ। যদি 70% দুধ 30% জল পাত্রটি থেকে বের করা হয়, তবে দেখা যায় পাত্রটি 55% খালি হয়েছে। সর্বপ্রথম পাত্রটিতে জল ও দুধের পরিমাণ নির্ণয় করো। তো এরকম অঙ্ক করতে গেলে আপনাকে সবার প্রথমে আপনার একটা ছক তৈরি করে নিতে হবে। তো আমি এক সাইডে লিখবো দুধ, মনে করুন এই সাইডে লিখলাম দুধ, আর এই সাইডে লিখলাম জল। এখন দুধ আছে কতটা? 70%। তো আমি এখানে 70% দিয়ে দিলাম, 70। আর জল আছে কতটা? 30। তো আমি এখানে 30 দিয়ে দিলাম। এখন এখানে বলছে যে পাত্রটি থেকে, এখানে বলছে যদি 70% দুধ ও 30% জল পাত্রটি থেকে বের করা হয়, তবে দেখা যায় পাত্রটি 55% খালি, 55% খালি হয়েছে। তো আমরা মিডিলে দিলাম এই 55, যেটা খালি হয়েছে সেটা আমরা মিডিলে দিলাম। এখন এইটার সাথে এটা বিয়োগ করবো, করে এই সাইডে রাখবো, আর এটার সাথে এটা বিয়োগ করে এই সাইডে রাখবো। তো আমরা যদি এটার সাথে এটা বিয়োগ করি, তাহলে 55 থেকে 30 বিয়োগ করলে হয় 25, আর 70 থেকে 55 বিয়োগ করলে হয় 15। তো এখানে বলছে যে সর্বপ্রথম পাত্রটিতে জল ও দুধের পরিমাণ কত। তো এখানে সর্বপ্রথম দুধ এবং জলের পরিমাণ হয়ে যাবে 25:15। জল এবং দুধের পরিমাণ, এটা জল এবং দুধের পরিমাণ হবে, সর্বপ্রথম পাত্রটিতে জল ও দুধের পরিমাণ হয়ে যাবে 25:15। তো এখান থেকে আমরা যদি অনুপাত বার করি দুধ এবং জলের অনুপাত, তাহলে 25:15। তো আমরা এটাকে 5 দিয়ে কাটি, তার 3 5 15, 5 5 25, তো 5:3, 5:3।
এখন বলছে এখানে প্রশ্ন করেছে সর্বপ্রথম পাত্রটিতে জল ও দুধের পরিমাণ নির্ণয় করুন। তো সর্বপ্রথম দুধ আছে কতটা, জল আছে কতটা, তো 80 লিটারে দুধ কতটা হবে আর জল কতটা হবে। তো প্রথম যেহেতু জল আছে তাহলে আমরা জলটাই করি, এখানে কিন্তু দুধ আর জল, জল কিন্তু এই 3 আর দুধ হচ্ছে 5, এখানে দেখুন এই কিন্তু আমরা ক্যালকুলেশন করেছি। তো আমি এখানে যদি প্রথমে দুধ লিখি তাহলে দুধটা কত বার করি, তো 80 লিটারে দুধ হবে 80 গুণ, এখানে 5 আর 3 8, তো 5/8, তো 8 10 80, 5 10 50, 50 লিটার কিন্তু দুধ। আর জল আছে কতটা, জল আছে বাকিটা 30 লিটার, ও আর ক্যালকুলেশন করতে হয় না, ওটা 80 লিটার। মোট মোট যেহেতু 80 লিটার একটি পাত্রে জল এবং দুধ আছে, তাহলে 80 লিটারের মধ্যে 50 লিটার দুধ হলে 30 লিটার জল থাকবে, তো সিদ্ধ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। 6 থেকে একটা প্রশ্ন আছে, দেখুন একজন ব্যক্তির কাছে 80টি পেন্সিল আছে, সে তার থেকে কিছু পরিমাণ 12% লাভে এবং বাকিগুলো 8% ক্ষতিতে বিক্রয় করেন, এতে তার 11% লাভ হয়, তবে 12% লাভে সে কতগুলি পেন্সিল বিক্রি করেছিলেন। পেন্সিল আছে কতটা, 80টা পেন্সিল আছে। তো এখানে বলছে 12% লাভ হয়েছে, 8% ক্ষতি হয়েছে, তাহলে এটা আমি কীভাবে এটা সমাধান করব। 8% ক্ষতি হয়েছে, তাই এখানে আমি লিখবো লাভ, এই যে লিখবো লাভ, আর এই যে লিখবো ক্ষতি। এরকম অঙ্ক থাকলে আপনারা এইভাবে সমাধান করবেন। লাভ হচ্ছে কতটা, লাভ হচ্ছে কিন্তু 12%, তো আমি এই দেবো 12% লাভ মানে যোগ হচ্ছে, আর ক্ষতি হচ্ছে কত 8%, তার মানে মাইনাস হচ্ছে 8। এখন এখানে মিডিল কত করব, এখানে দেখুন লেখা আছে এতে তার 11% লাভ হয়, তাহলে মিডিলে আমি নিয়ে আসবো 11, তাই এটা 11% লাভ হচ্ছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে লাভের ঘরে কত আসবে, তো আমরা এটা দ্বারা করবো, তো 11 আর 8 19 হবে লাভ, আর ক্ষতি হবে কত 12 আর এখানে 11, তো এখানে ক্ষতি হবে 1। এখন যদি এই হয় তাহলে লাভ আর ক্ষতির অনুপাত কত হচ্ছে, লাভ ও ক্ষতির অনুপাত হচ্ছে কিন্তু অনুপাত, তো অনুপাত হয়ে যাবে এই যে 19:1, 19:1। এখন বলছে একজন ব্যক্তির কাছে 80টি পেন্সিল ছিল, আর এই কন্ডিশন হলে 12% লাভ এসে কতগুলি পেন্সিল বিক্রি করেছিল। তো আমরা 80টা ছিল, তার মধ্যে 12% লাভ অর্থাৎ লাভ করেছি কত 19, তাহলে এখানে 19/19 আর 1 20, আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দিলাম, তো 4 20 80, তো 4 19 76। তো এখানে সিদ্ধাকবের সঠিক উত্তর 76টি পেন্সিল 12% লাভে সে বিক্রি করেছে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। 8 দাগের অঙ্ক আছে, দেখুন 9 জন ব্যক্তি 8 ঘন্টা করে 15 দিনে কাজ করে একটি কাজ সম্পূর্ণ করে, তবে কত দিনে 7 জন ব্যক্তি 12 ঘন্টা কাজ করে কাজটি শেষ করবে। তো আমরা এখান থেকে সরাসরি এরকমভাবে করবো, M1 D1 T1 বাই W1 সমান সমান M2 D2 T2 বাই W2। এখন M1 D1 T1, এখানে 9 জন ব্যক্তি 8 ঘন্টা করে 15 দিন লাগে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা যদি এই জায়গায় করি তাহলে আমরা কী পাবো, এই M1 এর মান হচ্ছে 9, D1 মানে দিন সংখ্যা আছে 15, ইন্টু T1 মানে 8 ঘন্টা করে কাজ করছে, বাই ইন্টু 8 বাই W1, এখানে কাজের পরিমাণ বলেনি, একটি কাজ সম্পূর্ণ করছে, তা কাজের পরিমাণ এক অংশ ধরলাম, ইস টু হচ্ছে কতদিনে 7 জন ব্যক্তি 12 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ হবে। তো এখানে M2 মান আছে 7 জন, তো আমরা এখানে 7 দিলাম, গুণ M2 D2, D মানে দিন সংখ্যা উত্তর চেয়েছে, তো আমরা এখানে D2টা দিয়ে দিলাম, ইন্টু T2, T কত 12 ঘন্টা, তো আমি এখানে 12টা দিয়ে দিলাম, তো এটা বাই 1। কাজের পরিমাণ যেহেতু দেওয়া নেই তাহলে আমরা এটাকে এরকম করতে হবে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো। এখানে কি লিখবো, এখানে লিখবো এই 12 আর এই 9 কাটবো, 3 3 9, আর এখানে 3 4 12, আর এই 4 আর এই 8 কাটলে হয়ে যায় 2, আর এখানে তাহলে আর নেই, এখানে 7D 2 সমান সমান এখানে আছে 3 দিনও 6, 6 15 90, তাহলে D2 সমান সমান কত 90/7। তো এর সঠিক উত্তর হয়ে যায় কিন্তু 12 পূর্ণ 6/7, এটাকে পূর্ণ সংখ্যা ভাঙালে 90/7 যদি পূর্ণ সংখ্যা ভাঙায় তো 12 পূর্ণ 6/7 হয়, অর্থাৎ সিদ্ধার্থ হবে সঠিক উত্তর 12 পূর্ণ 6/7। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে, দেখুন 9 দাগের প্রশ্ন, আর্চিসা 10 ঘন্টায় 85টি পৃষ্ঠা টাইপ করতে পারে, আর্চিসা ও অশ্মি একসঙ্গে 40 ঘন্টায় 500টি পৃষ্ঠা টাইপ করে, তবে অশ্মি 40টি পৃষ্ঠা টাইপ করতে কত সময় নেবে। তো অর্চিসা কী করে, অর্চিসা কিন্তু 10 ঘন্টা টাইপ করে 85 পৃষ্ঠার, তা আবার বলছে অর্চিসা ও অশ্মি 40 ঘন্টা করে 500টি পৃষ্ঠার, তো 10 ঘন্টা যদি অর্চিসা 85টা পৃষ্ঠা করে টাইপ, তাহলে 40 ঘন্টা সে কটি পৃষ্ঠা টাইপ করে, তাহলে এখানে 85 গুণ মানে 40 করতে মানে 10-এর সঙ্গে কত গুণ করলে 40, 4 গুণ করলে, তাই 4 ঘন্টায় এখানে মানে 4 গুণ হবে, 85কে 4 গুণ হবে, তাহলে দেখুন 10 ঘন্টা 85 পৃষ্ঠার করে, তাহলে 40 ঘন্টায় করতে গেলে আপনার এখানে 4 গুণ টাইম নিচ্ছে, তো 85 গুণ 4, তো এখানে 4 5 20 শূন্য, হাতে 2 4 32 আর 2 34, 340টি পৃষ্ঠার।
তাহলে কি হলো, 340টি পৃষ্ঠা কিন্তু অর্চিষা টাইপ করছে। এখন বলছে অর্চিষা ও অশ্মি একই সঙ্গে 40 ঘন্টায় 500 পৃষ্ঠা টাইপ করে। তো অর্চিষা যদি 40 ঘন্টা 10 ঘন্টায় 85 পৃষ্ঠা টাইপ করতে পারে, তাহলে 40 ঘন্টায় সে 340টি পৃষ্ঠা টাইপ করবে। তাহলে 40 ঘন্টায় অশ্মি কটি পৃষ্ঠা টাইপ করবে? তো অশ্মি সেই 40 ঘন্টায় কিন্তু 40 ঘন্টায় পৃষ্ঠা টাইপ করে এই 500 বিয়োগ 340, তাহলে হয়ে যাবে কত? 160। 160টি পৃষ্ঠা কিন্তু 40 ঘন্টায় অশ্মি টাইপ করে। এখন এখানে বলছে তবে অশ্মি 80টি পৃষ্ঠা টাইপ করতে কত সময় লাগবে? তো 160টি পৃষ্ঠা টাইপ করতে তার লাগছে কত? 40 ঘন্টা। তাহলে তার অর্ধেক পৃষ্ঠা টাইপ করতে হবে, তার লাগবে 20 ঘন্টা। তো বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 10 দাগের এই প্রশ্নে। তো 10 দাগের প্রশ্ন আছে কি দেখবো, যদি x³ প্লাস y³ সমান 35 এবং x প্লাস ওয়াই সমান 5 হয়, তাহলে 1/x প্লাস 1/y এর মান কত? তো অঙ্কটা সুন্দর একটি অঙ্ক এবং খুব সহজে নিমেষে সমাধান করা যাবে। সেটা কিভাবে সমাধান করা যাবে দেখুন। x³ প্লাস y³ x প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার পাতার পরে এটা সমান কত? 35। তো আমি এখানে 35 দেবো। এবার এক্স প্লাস ওয়াই এর মানটা কত? এখানে 5 আছে, 5 দেবো। 5-এর হোল কিউব মানে 5 5 25, 125 হয়। তো আমরা এখানে বাদি 125 দেবো। তারপরে এখানে মাইনাস 3xy আছে আর এখানে এক্স প্লাস ওয়াই আছে। তো এক্স প্লাস ওয়াই মান 5 তো 3 5 15xy হয়। তো মাইনাস 15xy। তো এটা সমান সমান কত? এই 35 আছে, 35 দেবো। এখন এখানে মাইনাস 15xy বসে রাখেন। তো এখানে 35টা আপনি দেবেন, দেওয়ার পরে এখানে প্লাস 125 হয়েছে, এটা কিন্তু মাইনাস 125 হবে। তো এখানে আমরা যদি বাদি, এখানে এই মাইনাস 15xy এটা সমান সমান কত দেবো? এখান থেকে 125 থেকে 35টা বিয়োগ করে দেবো, এটা কিন্তু 90। তো কি 90 হবে? মাইনাস 90। তো এই মাইনাসটা আর এই মাইনাসটা কেটে যাবে, অতএব xy সমান সমান কত হবে? 6 হবে। 90কে 15 দিয়ে ভাগ হয়ে যাবে, তো 6 হবে। তো xy এর মান হলো 6। এখন এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর হবে 5/6। তো দেখুন কী করে হয়, এটার থেকে xy লসও করুন। তো এখানে হয়ে যায় এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই এর মান আছে 5, তো এখানে 5 দেবো, আর এক্স ওয়াই এর মান আছে 6, তো আমি এখানে 6 দেবো। তো হয়ে যায় 5/6, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 11 থেকে প্রশ্ন দেখবো, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত, মানে যোগফল কত? তো এই অঙ্কটা আমরা কিভাবে সহজে সমাধান করবো দেখুন। এখানে 30টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত বলেছে। এখানে বর্গ না দেওয়া থাকলে যদি বলতো 30টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, তাহলে আপনি সূত্র পেতেন n ইন্টু n প্লাস 1/2। এইটা সূত্র হতো। যদি এখানে বর্গর কথাটা না দিই, যদি বলতো প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত বা যোগফল কত, তাহলে আপনার সূত্র হয়ে যেত এইটা। কিংবা যদি বলতো কি প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার গড় কত, সেই ক্ষেত্রেও আপনি সমষ্টি বার করে 30 দিয়ে ভাগ করলে গড়টা বেরিয়ে যেত। কিন্তু এখানে আপনার যেহেতু বলছে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল কত, তাই আপনাকে এটা এখানে এক্সট্রা একটা কিছু যোগ করতে হবে। সেটা হচ্ছে আপনি কি করবেন, আপনি এই 2টাকে কেটে দেবেন, এই 2টাকে কেটে দিয়ে এখানে দেবেন, এই 2টাকে কেটে দিয়ে এখানে কত দেবেন, এখানে দেবেন 6, আর এইখানে দেবেন 2n প্লাস 1। তাহলে আপনার বর্গের সমষ্টি বেরিয়ে যাবে 30টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সেখানে n সমান সমান কিন্তু 30, n সমান সমান এই 30। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো, 30 গুণ 30 যোগ 1 31 গুণ এখানে 30 দিন 60 আর 1 61/6। তো 6 আর 30, 6 আর এই 6 আর এই 30 কাটলে হয়ে যায় 5। তো 5 আর 31 আর 61 যদি গুণ করি তাহলে কত হবে, তাহলে কিন্তু হয়ে যাবে 9455, অর্থাৎ বিদ্যাগভের সঠিক উত্তর 9455। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন, বিদ্যাগভের সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। যে অঙ্কটি এবার আমরা করবো সেটা হচ্ছে 13 দাগের এই অঙ্ক। দুটি সংখ্যার লসাগু তার গসাগুর 45 গুণ। যদি একটি সংখ্যা 125 ও লসাগু ও গসাগুর যোগফল 1150 হয়, তবে অন্য সংখ্যাটি কত? তো আমি এখানে সহজেই এই অঙ্কটা সমাধান করবো কীভাবে দেখুন। তো আমি এখানে মনে করবো যে গসাগুর মান কিন্তু এক্স, বলেছে গসাগুর 45 গুণ লসাগু। তো লসাগু তাহলে কত হবে তখন? 45x। গসাগুর 45 গুণ, তো 45x। তো আমরা এখানে কত পেলাম, লসাগু 45x আর গসাগু পেলাম x। তাহলে 45 আর 1 46x। 46x এখানে আমরা যোগ করে পাচ্ছি, লসাগু এবং গসাগু যোগ করে পাচ্ছি 46x। কিন্তু এখানে এরা বলেছে লসাগু এবং গসাগুর যোগফল 1150। তা আমরা যোগ করছি x ধরে, তা আমরা পাচ্ছি 46x মানে 46x। আর এখানে এরা বলেছে লসাগু এবং গসাগুর যোগফল 1150, তো আমি এটাকে 1150 দিলাম এখানে। এটা আমরা যোগ করে পাচ্ছি এটা, আর মানে প্রশ্নে যোগ করে পাচ্ছি 1150। তো আমরা মাঝখানেটা সমান সমান দিয়ে দুজনে রিকল করে দিলাম। তো আমরা এখান থেকে সহজেই x এর মানটা বার করতে পারবো। তো এখানে 1150 আর নিচে হয়ে যাবে কিন্তু 46। তো এখানে যদি 46, তাহলে এখানে কি হবে, তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি 1150কে যদি 46 দিয়ে কাটি তাহলে হয়ে যাবে কিন্তু 25। তাহলে x এর মান 25। তো x সমান সমান 25। তাহলে এখন গসাগু আমরা x এর মান ধরেছিলাম, x ধরেছিলাম গসাগুর মান, তো গসাগু সমান সমান 25। তো লসাগু সমান সমান কত, 25 গুণ 45। তো এটা সমান সমান কত হচ্ছে, 1125।
তাহলে অপর সংখ্যা বার করতে গেলে আমরা কী করবো? অপর সংখ্যা বার করতে গেলে মানে লসাগু গুণ গসাগু, তো 1125 গুণ 25 বাই অপর সংখ্যা কত? 125। তো এখানে 5 25 125, 5কে 1125 দিয়ে কাটলে যায় 5 দিন 10, তো 5 দিন 10 আর 2 দাও 12 আর 5 5 25 হয়ে যাবে 225। তো এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 225। তো অপর সংখ্যাটা হয়ে যাবে 225। এটা হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 14 দাগের এই প্রশ্নটিতে। তো আমরা এবার যে অঙ্কটি করব সেটা হচ্ছে এই 14 দাগের এই অঙ্কটি। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72, সংখ্যা দুটির যোগফল 60, তবে বৃহত্তম সংখ্যা কত? তো এই অঙ্কটা আমি খুব সহজে সমাধান করব এবং তা সমাধান করব কিন্তু অপশান থেকে। এখানে যে অপশান আছে আপনারা দেখতে পাচ্ছেন 24, 34, 32, 42। তো এই অপশান থেকে কিন্তু আমি এই অঙ্কটা সহজে সমাধান করব। এখানে বলতে চাইছে দেখুন সংখ্যা দুটির যোগফল 60 আর এখানে উত্তর চেয়েছে বৃহত্তম সংখ্যা কত। তো আমরা এই যে অপশানে আছে 24, 36, 32 আর 42, তো অপশানের মধ্যে প্রথম অপশান যে 24 আছে, তাহলে দুটি সংখ্যার যোগফল যদি 60 হয় তাহলে একটা সংখ্যা যদি 24 হয় তাহলে বিয়োগ করলে কত হয়? তো 4 আর কত হলে 10, 6 হলে 10, হাতে 1, 2 আর 3, 3 আর কত হলে 6, 3 হলে 6, 36। তাহলে এখানে আমার উত্তর চেয়েছে বৃহত্তম সংখ্যা কত। তো আমরা যদি বৃহত্তম সংখ্যা 24 ধরি, যেহেতু দুটি সংখ্যার যোগফল 60, ভালো করে বুঝবেন, যেহেতু দুটি সংখ্যার যোগফল 60, তা আমরা যদি একটা সংখ্যা 24 ধরি তাহলে আরেকটা সংখ্যা হয় 36, সেইখানে কিন্তু বৃহত্তম হয় অটোমেটিক 36, তাহলে কিন্তু বৃহত্তম 24 হবে না, সেই ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে 24। তাহলে এর অপশানটা আমার গ্রহণযোগ্য না, অর্থাৎ এর অপশানটা আমার হবে না। আমরা দেখব বির অপশানটা হয় কিনা। তো বির অপশান যদি আমরা দেখতে যাই তাহলে বির অপশানে আছে 36, তো 60 থেকে আমরা 36 বিয়োগ করব। তাহলে আমরা এই জায়গাতে এটা মুছে দিয়ে আমরা কি করব? 60 থেকে 36 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হয়? 24 থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ছোট সংখ্যা 24 হতে পারে, বড় সংখ্যা 36 হতে পারে। তো যেহেতু বৃহত্তম সংখ্যা চেয়েছে তাহলে 36টা বড় হতে পারে। তো আমরা এটা ঠিক আছে কিনা, 36টা হবে কিনা সেটা আমরা কি করে দেখব? যে অপশন থেকে 36টা আছে, বৃহত্তম সংখ্যা আমি মানছি, তাহলে এটা আমার ঠিক উত্তর কিনা। এখনো 32 আর 42 তো আছে, তা আমরা তো এদিকে যাচ্ছি না, 36টা দিয়ে দেখছি। তারপর যদি 36 না মেলে তাহলে 32 আর 42-এ যাবো। তা সেই ক্ষেত্রে কি করব? তো এখানে বলেছে দেখুন দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 12 আর 72। বৃহত্তম বলছে সংখ্যা দুটির যোগফল 60 হলে বৃহত্তম সংখ্যা কত? তা আমি বৃহত্তম সংখ্যা ধরেছি 36। তাহলে আমরা কি করব? এই 12 গুণ 72, একে যদি আমরা 36 দিয়ে ভাগ করি, ভাগ করে ভাগফল যদি 24 পাই, তাহলে আমরা এখানে এটার উত্তর সঠিক করব 36। তো দেখুন এখানে 36 আর 72 যদি আমি কাটাকুটি করি তাহলে এখানে হয়ে যাবে 36 দিন 72, সেই ক্ষেত্রে 12 আর 2 গুণ করলে হয়ে যায় 24। তো দেখুন বড় সংখ্যা 36 হবে, ছোট সংখ্যা 24 হবে। আর 36 আর 24 থেকে যদি 36 আর 24-এর লসাগু করেন তাহলে 72 হবে, 36 আর 24-এর গসাগু করলে 12 হবে। কিন্তু 32 এবং 42 এই দুটো মিলবে না, কারণ আমরা যদি 32 দিয়ে দেখি তাহলে 60-এর থেকে ধরুন 32 বিয়োগ করব, 60-এর থেকে 32 বিয়োগ করলে থাকবে 18। তো ছোট সংখ্যা 18 হবে, বড় সংখ্যা 32 হবে, সেই ক্ষেত্রে হয় কিনা দেখব। তো এখানে 12 গুণ 72 বাই 32। তো দেখুন এটা কাটাকুটি করলে কিন্তু 18 আসবে না, তাই আমার এক্ষেত্রে এটাও কিন্তু হবে না। এইভাবে ডির অপশানও হবে না, সির অপশান এই বির অপশান 36, এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে, পরের প্রশ্ন দেখবো কি আছে। তো আমরা এবার দেখবো 15 দাগের এই প্রশ্নটি। একটি পরীক্ষায় 2 জন ছাত্র উপস্থিত ছিল, তাদের মধ্যে একজন 9 নম্বর বেশি পেয়েছিল অন্যজনের চেয়ে, ও তার নম্বর ছিল তাদের মোট প্রাপ্ত নম্বরের 56%। তারা কত নম্বর পেয়েছিল? তো এই অঙ্কটা কিভাবে আমি সহজে সমাধান করব? তো আমি একজন ছাত্রের নাম্বার ধরবো এক্স, আর একজন ছাত্র যেহেতু 9 বেশি পেয়েছে তাই এক্স প্লাস 9। এখন এখানে বলছে যে অন্যজনের চেয়েও তার নম্বর ছিল তাদের মোট প্রাপ্ত নম্বরের 56%। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, মানে এটা যদি আমরা সমীকরণ আকারে পাই, তাহলে এক্স প্লাস 9 ইন্টু 56/100, এটা সমান সমান কী হবে? এটা সমান সমান ওই মানে যে নাম্বারটা পেয়েছিল এক্স প্লাস 9। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? তো এখানে হয়ে যাবে, এই ব্র্যাকেটটা উঠে গেলে এখানে 2x হয়ে যাবে, 2x প্লাস 9, আর এখানে ইন্টু 56 ওপরে আর নিচে যাবে 100, আর এটা সমান সমান x প্লাস 9। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, এটাকে গুণ করি, তাহলে আমরা এখানে 56 আর 2x যদি গুণ করব, তাহলে 56 দিলেও 112 হবে। তো এখানে 112x আমি এইদিকে দিচ্ছি, 112x প্লাস এই 56-এর সাথে 9 গুণ করলে হয়ে যাবে 6 9 54, 4 হাতে 5, 5 9 45 আর 5 50, 504। আর এই 100টা কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে, তো এখানে হয়ে যাবে 100x প্লাস 900। তো 100x এই সাইডে আনলে আমরা 112x থেকে 100x বিয়োগ করলে থাকবে শুধু 12x, সমান সমান এই 900
বিয়োগ 504। তো এক্স সমান সমান তাহলে কি হবে? তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হয়ে যাবে 396, আর এই 12টার নিচে চলে যাবে। তো 12টার নিচে চলে গেলে এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে এক্স সমান সমান কত দাঁড়াবে? তো এক্স সমান সমান দাঁড়াবে কিন্তু 3 বারং 36 আর 3 দাও 39, 3 বারং 36, 33 দাঁড়াবে। তো এক্স সমান সমান হবে 33। তো এক্স সমান সমান 33। তো এখানে বলছে তারা কত নম্বর পেয়েছিল? তো একজন পেয়েছিল 33 আর একজন পেয়েছে 33 আর একজন পেয়েছে 33 যোগ 9, তার মানে এখানে 42। তো একজন 33 একজন 42, অর্থাৎ এই ডি দাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। যে অঙ্কটি এবার আমরা করবো সেটা হচ্ছে 17 দাগের এই অঙ্ক। চিনির দাম 10% কমে যাওয়ায় অক্সা 369 টাকায় 8.2 কিলোগ্রাম বেশি চিনি কিনতে পারেন। তো পরের পেজে যাবো, দেখবো কি আছে। এখানে বলছে চিনির প্রকৃত দাম কত টাকা পার কিলোগ্রাম। তো এই অঙ্কটা কিভাবে সহজে নিমেষে সমাধান করব, তো দেখুন চলুন অঙ্কে চলে যায়। তো এই অপশানে আসবো, তো আমি আগে অঙ্ক করে নিই, অঙ্ক করে উত্তর করে তারপর অপশানে আসবো। তো চলুন দেখি অঙ্কটা কিভাবে সহজে নিমেষে সমাধান করা যায়। তো এখানে দেখুন এরকম অঙ্ক থাকলে আপনি কি করে তার প্রতি কিলোগ্রাম চিনির দাম বার করবেন, এরকম অঙ্ক থাকলে আপনি কিভাবে সহজে নিমেষে সমাধান করবেন। এই যে 10% আর এই 369 টাকা বেশি দিচ্ছে, এই দুটো গুণ করবেন ওপরে, 10 গুণ 369, আর নিচে দেবেন 100 গুণ এই যে 8.2, 8.2 কিলোগ্রাম চিনি বেশি পাওয়া যায়, তো 8.2 দেবেন। ব্যাস, এবার আপনার অঙ্ক ক্যালকুলেশন করলেই শেষ হয়ে যাবে। তো এখানে এটা শর্টকাট টিপস। তো এইটা এখান থেকে দশমিকটা তুলে দেবো, দিয়ে এখানে 10 গুণ করে দেবো। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তা এই 10 100 হয়ে যায়, আর এই 10 আর এই 10 কেটে দেবো, আর এই 82 আছে আর 369 আছে। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়াবে? তো এটাকে এটা দিয়ে কাটবো, তাহলে 9 41 369, আর 41 দিনও 82। তো এটা হয়ে যাবে 9/2 সমান সমান 4.5 টাকা, 4.50। তো আমরা দেখবো উত্তর 4.50 টাকা আছে কিনা। তো দেখুন এর অপশান আছে 4.50 টাকা, তাহলে এর দাগের সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। পরের যে প্রশ্নটি আছে সেটি দেখুন, একজন ছাত্র 30% নাম্বার পেয়ে 5 নম্বরের জন্য অকৃতকার্য হয়, অন্য একজন ছাত্র 40% নাম্বার পেয়ে 10 নম্বর বেশি পেয়ে কৃতকার্য হয়, তবে কৃতকার্য হওয়ার জন্য কত নম্বর প্রয়োজন? তো আমি এই অঙ্কটা অপশন টেস্ট করে সমাধান করবো, এই 50, 60, 65 আর 55। তো তার আগে আমি বলে রাখি, এখানে 30% নাম্বার আছে মানে আপনাকে 30/100, 100-র মধ্যে সে 30 পেয়েছে, 40% নাম্বার পেয়েছে মানে সে 100-র মধ্যে 40 পেয়েছে। এখন এই দুটো সমাধান করব, এখানে আমার এইটার মান এবং এটার মান সমান করতে হবে। কিভাবে সমাধান করলে এটা হয়ে যাবে? তো দেখুন এখানে বলছে কৃতকার্য হওয়ার জন্য কত নম্বর প্রয়োজন, তো কৃতকার্য নাম্বার নিশ্চয়ই এখানে আছে। তো আমি প্রথম অপশন টেস্ট করছি 50 নম্বর যদি মোট কৃতকার্য নাম্বার হয়, তো এখানে বলছে 30% নাম্বার পেয়েছে 5 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে, তাহলে 50 থেকে 5 বাদ দেবো আমি, তাহলে থাকবে কত? 45। তো 45 গুণ, এটা উল্টে গুণ করে দেবো, 100/30। তো এখানে এই শূন্য আর এই শূন্য কাটে, আর এটা কাটাকুটি করলে 3 × 45, তো 15 10 কে 150 হয়ে যায়। আর যদি এখানে এটাও দেখবো 150 হচ্ছে কিনা, যদি 150 এরও অপশন মানে এরও 150 এরও উত্তর যদি 150 বের হয়, তাহলে আমরা এই তাহলে আমরা বলতে পারবো কৃতকার্য নাম্বার 50। তো দেখুন এটাকে আমরা কি করছি, এই যেহেতু এখানে বলছে 40% নাম্বার পেয়ে 10 নম্বর বেশি পেয়েছে, সে পেয়েছে কত? 60। তো আমরা কি করবো, 60 গুণ 100/40, এটা উল্টে গুণ করে দেবো, এই শূন্য আর এই শূন্য কাটবে, এখানে 2 দিনও 4 করবো আর এখানে 3 দিনও 6 করবো, আর 2 আর এই 100 কাটবো 50, তো সমান সমান হয়ে যাবে 3 5 150। দেখুন এখানেও 150 হচ্ছে, এখানেও 150 হচ্ছে, অর্থাৎ এর দাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। এই অঙ্কগুলো কিন্তু আপনারা এক্স ওয়াই ধরে ক্যালকুলেশন করলে অনেকটা বড় হয়ে যাবে এবং সময় যাবে, আপনারা এইভাবে সমাধান করবেন এই অঙ্কগুলো, তাহলে সহজ ট্রিক্সে সহজে অঙ্ক সমাধান হয়ে যাবে। চলে যাবো আমরা পরের অঙ্কে, পরের অঙ্ক দেখবো কি আছে। যে অঙ্কটি আছে সেটা হচ্ছে 19 দাগের এই অঙ্ক। তো দেখুন এখানে আছে 33 মিটার কাপড় বিক্রি করে দোকানদার 11 মিটার কাপড় বিক্রয়ে সমতুল্য লাভ করেন, তার লাভের শতকরা হার কত? তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন দেখুন, যেহেতু 33 মিটার কাপড় বিক্রয় করে দোকানদার 11 মিটার কাপড়ের বিক্রয়ে সমতুল্য লাভ করেন, 33 বিয়োগ 11 মিটারের সমতুল্য লাভ করেন মানে আর 11 মিটার লাভ করেন, তাহলে 11 11 22, 11 আর 11 22, অর্থাৎ যেহেতু বলছে 11 মিটার বিক্রয় সমতুল্য লাভ করেন তাহলে 22 মিটার, তাহলে বিয়োগ 22 ইন্টু 100। তাহলে এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে সহজে অঙ্ক সমাধান হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দাঁড়ায় 11 আর নিচে দাঁড়ায় 22, আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এটা ইন্টু 100 দেবো, তো 11 দিনও 22, আর এখানে 100 আর 2 কাটলে হয়ে যায় 50। তো এখানে 50% এর সঠিক উত্তর, এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখবো। তো যে অঙ্কটি এবার আমরা করবো সেটি হচ্ছে 20 দাগের এই অঙ্কটি। দুটি দ্রব্যের ক্রয় মূল্য সমান, একটি 15% লাভে, অন্যটি প্রথমটির থেকে
4,800 টাকা বেশি দামে বিক্রয় করেন। যদি লাভ ক্রয় মূল্য থেকে 20% বেশি হয় তবে প্রতিটি দ্রব্যের ক্রয় মূল্য কত? তো প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য, তো এখানে আমি দিচ্ছি CP1, অর্থাৎ প্রথমটার ক্রয় মূল্য মনে করুন 100 টাকা। দ্বিতীয়টার ক্রয় মূল্য CP2, এরও ক্রয় মূল্য 100 টাকা। কেন দুটোর ক্রয় মূল্য 100 টাকা ধরলাম? এখানে যে আছে, এখানে বলছে যে দুটি দ্রব্যের ক্রয় মূল্য সমান, তা দুটির CP আমি ধরলাম 100 করে। তাহলে দুটোর মোট ক্রয় মূল্য কত হচ্ছে? দুটোর কিন্তু মোট ক্রয় মূল্য হচ্ছে, দুটোর মোট ক্রয় মূল্য 100 প্লাস 100 সমান কিন্তু 200 টাকা দুটোর ক্রয় মূল্য। দুটো দ্রব্যের ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য 200 টাকা। এখানে বলছে দেখুন, যদি লাভ ক্রয় মূল্য থেকে 20% বেশি হয়, 200 টাকার 20% লাভ বলতে 200 গুণ 20/100, তাহলে কত হচ্ছে? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তা দুটো বিক্রি করে কিন্তু 40 টাকা লাভ হয়েছে। তাহলে মোট তার মানে বিক্রয় করেছে কত টাকায়? তো এখানে সেল প্রাইস হয়ে যাবে কিন্তু দুটোরই সেল প্রাইস হয়ে যাবে, ক্রয় মূল্য ছিল 200 টাকা, 200 প্লাস 40 সমান 240 টাকা। 240 টাকা কিন্তু তার সেল প্রাইস হয়েছে, দুটোর দ্রব্যের বিক্রয় মূল্য হয়েছে 240 টাকা। এখন এই জায়গাটা একটা মজার ব্যাপার আছে, এইখানে বলছে একটি 15% লাভে বিক্রি করেছে, একটি 15% লাভে বিক্রি করেছে। তাহলে যে দ্রব্যটির ক্রয় মূল্য, মনে করুন প্রথমটার ক্রয় মূল্য 100 টাকা, সে 15% লাভে বিক্রি করা মানে তার মানে SP1 হয়ে যাবে কিন্তু 115 টাকা। 15% লাভ, এই 115 টাকা হয়ে যাবে। এবার দ্বিতীয়টি যে ক টাকায় বিক্রি করেছে সেটা কিন্তু দেয়নি, কিন্তু বলেছে অন্যটি প্রথমটির থেকে 4,800 টাকা বেশি দামে বিক্রি করেছে। তা অন্যটি কত দামে বিক্রি করেছে সেটা কিন্তু আমি বার করবো। তো SP2 অর্থাৎ সেল প্রাইস হয়ে যাবে, দ্বিতীয়টা সেল প্রাইস হয়ে যাবে কিন্তু মোট বিক্রয় মূল্য 240 টাকা, তার থেকে আমি কি করব, 240 বিয়োগ 115 সমান সমান হয়ে যাবে 125। তাহলে দ্বিতীয়টায় বিক্রি করেছে 125 টাকা আর প্রথমটা বিক্রি করেছে 115 টাকা। তাহলে দুটোর পার্থক্য হচ্ছে কত? তো 125 আর 115 বিয়োগ করুন, করলে কত হয়? 10 টাকা হচ্ছে কিন্তু পার্থক্য। পার্থক্য হচ্ছে, দুটির বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 10 টাকা। এইবার এইখানে আসুন, 10 টাকা পার্থক্য হলে এখানে উত্তর চেয়েছে কি ক্রয় মূল্য কত? তো 10 টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তা 1 টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/10 টাকা। আর এখানে বলেছে পার্থক্য দেখুন, বলছে একটি 15% লাভে এবং অন্যটি প্রথমটির থেকে 4,800 টাকা বেশি দামে বিক্রি করেছে। তার মানে লাভের পার্থক্য 48 টাকা হলে কত? 4,800 টাকা লাভের পার্থক্য হলে ক্রয় মূল্য কত? তো 100 গুণ 4,800/10, এই শূন্যটা আর এই শূন্যটা যদি আমি কাটি তাহলে কি হবে? 48,000 হয়ে যাবে। তো 48,000 এর সঠিক উত্তর, সিদ্ধাঘাবের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। এবারে 21 দাগের অঙ্ক আছে দেখুন, দোকানদার X% ক্ষতিতে বিক্রয় করে ও ওজন 25% কম দিয়ে 20% লাভ করেন, তবে বিক্রয় মূল্য নির্ণয় করুন। তো এখানে দেখুন, এখানে বলছে দোকানদার X% ক্ষতিতে বিক্রয় করে। তো এই অঙ্কগুলো আপনি সহজে কিভাবে সমাধান করবেন দেখুন, খুব সুন্দর অঙ্ক। এখানে বলছে X% ক্ষতিতে বিক্রয় করেন, এখানে X% ক্ষতিটা কত ক্ষতিতে সেটা কিন্তু দেয়নি। এখানে একটি ক্লু দেওয়া আছে দেখুন, ওজনে 25% কম দিয়ে 20% লাভ করে, তবে বিক্রয় মূল্য কত? তো এরকম অঙ্ক থাকলে এখানে আপনি যে মানে 25% কম দিয়েছে, 25% কম দিয়েছে মানে যদি আপনার ওজন 100 টাকায় 100 গ্রাম হতো, 100 টাকায় 100 গ্রাম হতো, তাহলে কি বলছে সে ওজনে 25% কম দিত, তাহলে এখন দিচ্ছে কত? 75 গ্রাম। কম দিয়েও সে কি করছে? 20% লাভ করছে। তাহলে আপনি কি করবেন? 75 গুণ 20/100। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তা 5 20 আর 5 আর 75 কাটলে হয়ে যাবে 15। এখন বলছে তবে বিক্রয় মূল্য কত? তো বিক্রয় মূল্য তাহলে কত হয়ে যাবে? বিক্রয় মূল্য আগে ছিল কত? 75, আর এখন সে 20% লাভ করেছে, তার মানে 15। তো 75 আর 15 90, তো 90 টাকা। তো বিক্রয় মূল্য নির্ণয় করুন, তো বিক্রয় মূল্য হবে 90 টাকা। তো এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো 22 দাগের একটা অঙ্ক আছে দেখুন, কত সুন্দর অঙ্ক। জন্মদিনের অনুষ্ঠানে কিছু শিশু একে অন্যের সাথে উপহার বিনিময় করলো। যদি মোট উপহারের সংখ্যা 132 হয়, তাহলে জন্মদিনের অনুষ্ঠানে কতজন শিশু ছিল? তো এটা কিন্তু সহজ একটা পদ্ধতি। এরকম অঙ্ক সহজে নিমেষে সমাধান করতে গেলে আপনাকে কি করতে হবে দেখুন, n × n-1 সমান 132। এই সূত্র হচ্ছে এই যে, এবার এখান থেকে আপনি n এর মান বার করবেন। তো এটা হয় n² - n - 132 = 0। তো এখানে n² মাইনাস, এটা মিডল টার্ম করতে হবে। তো 12 - 11 n - 132 = 0।
তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এন স্কোয়ার মাইনাস 12n প্লাস 11n মাইনাস 132 ইকুয়াল 0। তো এখান থেকে এন স্কোয়ার, তো এখান থেকে এন কমন নেব, এন কমন নিলে এন মাইনাস 12 আর প্লাস 11 কমন নেব এন মাইনাস 12 ইকুয়াল 0। তো এন মাইনাস 12 কমন আর এন প্লাস 11 পড়ে থাকলে এটা ইকুয়াল 0। তো এখানে এন মাইনাস 12 ইকুয়াল 0 হয় আর এন মাইনাস 11 ইকুয়াল 0 হয়। তো এন সমান সমান এই মাইনাস 12টা সেট গেলে হয়ে প্লাস 12 আর এন সমান সমান মাইনাস 11 হয়। তো এটার ঋণাত্মক বলে এর মানটা নেওয়া যাবে না, এন সমান সমান 12। তো এখানে বলছে যে তাহলে জন্মদিনের অনুষ্ঠানে কতজন শিশু ছিল? তো জন্মদিন অনুষ্ঠানে কিন্তু 12 জন শিশু ছিল। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 12। তো আমরা দেখব, তো এখানে অপশানে আছে দেখুন 11, 10, 9 আর 12। তো এখানে বিদ্যা হবে সঠিক উত্তর, 12 জন শিশু ছিল। তো এবার 23 দাগের এই অঙ্কটা দেখবো। তো এইটা এখানে এরকম আছে, এর মানটা আমরা কিভাবে সহজে বার করবো দেখুন। এটার ঠিক আছে মানটা, এখানে কিউ আছে আর এখানে কিন্তু হবে 0.000007, তার কিউ করলে কিন্তু এটা এসে যাবে এই যে মানটা আছে এই 0.007 কিউ করলে কিন্তু এই মানটা চলে আসবে। আর এখানে মানটা ঠিক আছে আর এটা হয়ে যাবে কিন্তু 0.007 তার এই হোল স্কোয়ার করলে কিন্তু এই মানটা চলে আসবে। তাহলে আর এই জায়গাটা হয়ে যাবে কিন্তু 0.013 ইন্টু 0.007, এটা যদি গুণ করেন তাহলে আপনার এটা চলে আসবে। তার মানে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, আর এটাকে এ ধরি, এটাকে এ, আর এটাকে যদি বি ধরি তাহলে এটা বি। তাহলে সূত্র চলে আসে বলো এরকম, এ কিউ প্লাস বি কিউ বাই এ কিউ প্লাস বি কিউ বাই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থাকবে এ প্লাস বি, এটা হয়ে যাবে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা নিচে যেটা আছে সেটাই থেকে যাবে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা কেটে যায়, থাকে এ প্লাস বি। তো এ প্লাস বি, তো এর মান কত? এর মান 0.013 আর যোগ 0.007, এটাকে যোগ করি তাহলে হয়ে যায় কত? এটা কিন্তু যোগ করলে হয়ে যায় 0.020, অর্থাৎ বিদ্যাগবের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। যে অঙ্ক এবার আমরা করবো সেটা হচ্ছে 24 দাগের এই অঙ্কটি। একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রান রেট ছিল 3.2, বাকি 40 ওভারে কত রান রেট থাকলে মোট 282 রান হবে? তো প্রথম 10 ওভারে ছিল কত? 3.2। তো যদি 3.2 হয় তাহলে মোট রান হয়ে যাবে 10 ওভারে 32 কে 320, অর্থাৎ 3.2 গুণ 10, 32কে 320। তো এখানে একটার আগে দশমিক, তো এই দশমিকটা শূন্য কাটা যায়, সমান 32। এবার বলছে বাকি 40 ওভারে কত রান রেট করলে 282 রান হবে? তো আমরা এখানে 282 থেকে 32টা বিয়োগ করব, করলে কত হচ্ছে? 2 3 0, 3 আর কত হলে 8, 5 হলে 8, 250। তাহলে এখানে 250কে কি করবেন? 250কে 40 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে আপনার এই শূন্যটা আর এই শূন্যটা কাটা যাবে। তো সেই ক্ষেত্রে 4 ছক 24 আর 1 দাও 25, 4 দিন 8 আর 2 10, 4 5 20, 6.25। তো এখানে 40 ওভারে কত রান রেট থাকলে মোট 282 হবে? 6.25 রান রেট থাকতে হবে, অর্থাৎ বিদ্যাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 25 দাগের অঙ্ক আছে দেখুন। 25 জন বালকের গড় উচ্চতা হলো 1.4 মিটার। যখন 5 জন বালক চলে গেল তখন গড় উচ্চতা হয়ে গেল 1.5 মিটার বৃদ্ধি পায়। যে 5 জন বালক চলে গেছে তাদের গড় উচ্চতা কত? তো এই অঙ্কটা কিভাবে আমি সহজে সমাধান করব? তো দেখুন, 5 জন বালক চলে গেছে তাদের গড় উচ্চতা কত? তা প্রথম 5 জন বালক চলে যায় তখন তার গড় উচ্চতা 1.5 মিটার বৃদ্ধি পায়। 25 জন বালকের গড় উচ্চতা ছিল 1.4 মিটার। তা 25 জনের মোট উচ্চতা কত? তা 25 গুণ 1.4, তো এখানে হয়ে যাবে কত? 5 14 70, 0 হাতে 7, 14 দিন 28 7 35, তো এখানে হয়ে যাবে 35। আর এখানে বলেছে যে 5 জন বালক চলে যায় তখন বালক থাকে কত? 20, তখন তাদের গড় উচ্চতা 0.15 মিটার বৃদ্ধি পায়। তাহলে আগে ছিল 1.4 মিটার, এখন 0.15 মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে 25 জনের জায়গায় 5 জন চলে গেছে, তো আমরা 20 জনের তাহলে গড় মোট উচ্চতা কত পাবো? 20 গুণ এই 1.4 আর 15 যদি আমি যোগ করি, তাই 1.4 হয় না, তো 1.40 হয়ে যাবে। 40 আর 0.15 যোগ করলে 1.55 হবে, তো 1.55। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে, তো এটা সমান সমান হয়ে যাবে 31। তো এবার দেখুন কি করব। এই যে 5 জন চলে গেছে এই 5 জনের
মোট উচ্চতা কত হচ্ছে, এই 35 থেকে 31টা বিয়োগ করুন। তো বিয়োগ করলে, এই বিয়োগটা করলে আপনার থাকবে এখানে 4। তো এই 4 মিটার কিন্তু ওই 5 জনের মোট উচ্চতা। তাহলে 5 জনের গড় উচ্চতা কত? তো 5 জনের গড় উচ্চতা, 5 জনের গড় উচ্চতা এই 4 মিটার আছে, এই 4 মিটারটা উপরে বসাবো আর নিচে দেবো 5। তো 4/5। তো এটা সমান সমান তাহলে কত হবে? তো এটা সমান সমান হয়ে যাবে কিন্তু 0.8 মিটার। তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাক 0.8 মিটার। এই অঙ্কগুলো খুব সহজে এইভাবে সমাধান করা যায়। তো আজকের ভিডিও এই 25টা অঙ্ক কমপ্লিট করলাম। তো এই 26 দাগের এই অঙ্ক থেকে কিন্তু বাকি 25টা অঙ্ক আমরা পরের ভিডিও কমপ্লিট করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।